প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে। সো আজকে আমরা গত ক্লাসের মতো আজকেও আমরা ঢাকা বোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা বোর্ডে 2025 সালের প্রশ্ন সলভ করব। সো আমি রাকিব হাসান নিলয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো আমরা শুধু প্রশ্ন সলভ করতেছি না, আমরা টপিক অ্যানালাইসিস করতেছি এবং কোশ্চেনগুলা তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাচ্ছি তোমাদের সময় কিভাবে আসতে পারে। তো দেখো, এই ক্লাসগুলো যদি তুমি করো তাহলে কিন্তু হিসাব বিজ্ঞানের যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ এই টপিকগুলোর বেসিক কনসেপ্টটা তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি তুমি যদি হিসাব বিজ্ঞানের কিছুই না পারো, তারপরে কিন্তু তুমি ইজিলি এই কোশ্চেনগুলো সলভ করলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং তুমি নিজেও বোর্ড প্রশ্ন সলভ করতে পারবা, তোমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো হবে। ঠিক আছে? সো এই যে ক্লাসটির যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও। ঠিক আছে? এই ক্লাসটি শেয়ার করে তুমি যদি আমাদের পেজে এডুকেশনের পেজে একটি স্ক্রিনশট দিয়ে দেখাও তাহলে তোমাকে কিন্তু পিডিএফটা দিয়ে দিবে এবং এখানে আমরা যে প্রশ্নগুলো সলভ করব প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি তো ব্যাখ্যা করে দিচ্ছি, তোমার কাছে যদি পিডিএফটা থাকে পরবর্তীতে তুমি কিন্তু ওই প্রশ্নগুলো সলভ করতে পারবা এবং ব্যাখ্যাটা তো আমি নিজেই করে দিব। ঠিক আছে? তো সবাই একটু শেয়ার করো, প্রত্যেকে শেয়ার করে একটু ডান লিখে দাও, ভাইয়াকে একটু ডান লিখে দাও এবং এই শেয়ারের স্ক্রিনশটটা এডুকেশন পেজে দিয়ে দিবা। এডুকেশন পেজে পাঠাই দিলেই তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই ক্লাসের পিডিএফটি। ঠিক আছে? আর সব কিছু ঠিকঠাক কিনা আমাকে একটু বলো, সব কিছু ঠিকঠাক কিনা। শেয়ার করে একটু ডান লিখো, প্রত্যেকে শেয়ার করে ডান লিখো এবং সবাই 2-3জন ফ্রেন্ডকে মেনশন করে দাও এই লাইভটিতে। ঠিক আছে? যারা যারা যুক্ত হয়েছো সবাই বন্ধুদেরকে মেনশন দাও আর শেয়ার করে একটু ডান লিখো। শেয়ার করলে তোমার জন্য লাভ আছে, পিডিএফটা একদম সম্পূর্ণ ফ্রিতে পাবে। ওকে, আমরা যেগুলো পড়াচ্ছি এইগুলো কিন্তু এই পিডিএফে থাকবে, ব্যাখ্যাটা যেটা আমি নিজে করে দিচ্ছি এই জন্য তোমার কিন্তু কোনো প্রবলেম হবে না। গত ক্লাসে আমরা যে পরিমাণ ম্যাথ সলভ করছি, আশা করি আর্থিক বিবরণী যেই গুরুত্বপূর্ণ ম্যাথগুলা, কঠিন ম্যাথগুলা, এই ম্যাথগুলোতে এখন তোমার আর কোনো প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে? আর যদি তুমি এই প্রশ্নগুলো সলভ আগে থেকে না করো, প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়া প্রবলেম ফেস করবা। একটা বিষয় মাথায় রাখবা, এখানে অনেক স্টুডেন্ট আছে যাদের বেসিক পুরোপুরি ক্লিয়ার, বেসিক A to Z ক্লিয়ার, কিন্তু দেখবা এরাও বোর্ড পরীক্ষা দিতে গিয়ে কোশ্চেন ভুল করবে, পরীক্ষার হলে গিয়ে দেখবা যে ভুল করবে এবং ভুল করবে কোন প্রশ্নগুলা, যেই কোশ্চেনগুলো সবচেয়ে সহজ। তার মানে সহজ সহজ কোশ্চেনগুলো কিন্তু তুমি ভুল করবা যদি এখন থেকে প্র্যাকটিস না করো, প্রচুর পরিমাণে রিভিশন না দাও। আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি কোথায় জানো? পরীক্ষার হলে গিয়া এই যেই প্রশ্নগুলো বা যেই কনসেপ্টগুলো আমরা পড়েছি কিন্তু আমাদের বেসিক ক্লিয়ারও ছিল বাট রিভিশন দেই নাই। শেষ সময় রিভিশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যদি তুমি প্রপার রিভিশন না দাও তাহলে পারা প্রশ্ন তুমি কিন্তু ভুল করবা এবং সহজ কোশ্চেনগুলো ভুল করবা। সো এই ভুলগুলো যদি না করতে চাও তাহলে শেষ সময় রিভিশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই দেখো 16 নম্বর কোশ্চেন থেকে আমরা সলভ করবো। গতকাল ক্লাসে আমরা 15টা কোশ্চেন বা 15টা এমসিকিউ সলভ করছি ব্যাখ্যা সহকারে। প্রথমে দেখো, মোট লাভ থেকে যদি পরিচালন ব্যয় বাদ দেয় তাহলে কি পাওয়া যাবে? এইগুলো তো একদম বাচ্চাদের প্রশ্ন, তাই না? সো কোশ্চেন যেমন কমপ্লেক্স হবে, মানে হার্ড হবে, মিডিয়াম রেঞ্জের কিছু কোশ্চেন হবে এবং কিছু কোশ্চেন খুবই সহজ আসবে, যেমন ডিরেক্ট সূত্র থেকে প্রশ্ন আসবে। তো যেমন টাইপের এই কোশ্চেন হোক তুমি কিন্তু ইজিলি আনসার করতে পারবা যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে। ঠিক আছে? এবং আমরা সবচেয়ে বেশি ভুল করি কোথায় জানো? আমরা সহজ কোশ্চেনগুলোতে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি। ওকে, শামসুন নাহার যুক্ত হয়েছে আমাদের সাথে। শামসুন নাহার লাইভটি অবশ্যই শেয়ার করে দিব বন্ধুদের মাঝে। ঠিক আছে? ওকে, তাহলে এই মোট লাভ থেকে যখন আমরা পরিচালন ব্যয় বাদ দিব তখন কিন্তু আমরা নিট মুনাফা পাবো না, ডিরেক্টলি নিট মুনাফা পাবো না। হ্যাঁ, নিট মুনাফাও কারেক্ট আনসার হতো যদি অপশনে আমার পরিচালন মুনাফা না থাকতো। দেখো, আমাদের কিন্তু 3টে স্টেপ। আমরা প্রথমে কি করতেছি? প্রথমে মোট লাভ বের করতেছি। এই যে মোট লাভ অথবা মুনাফাটা বের করতেছি প্রথম ধাপে। সেকেন্ড ধাপে আমরা কি করতেছি বলতো? 2 নম্বর ধাপে গিয়া পরিচালন মুনাফা বের করতেছি, পরিচালন মুনাফা বা পরিচালন লাভ বের করতেছি এবং সর্বশেষে আমরা নিট লাভ বের করতেছি। সর্বশেষে আমরা কি করতেছি? সর্বশেষে গিয়ে আমরা নিট লাভ বের করতেছি। তাহলে এই যে 3টা দেখতে পাচ্ছ, এই 3টা ধাপে আমরা
কি করতেছে, আয় বিবরণী বা বিশদ আয় বিবরণীটা তৈরি করতেছে। যেহেতু হচ্ছে এখানে পরিচালন মুনাফা দেওয়া আছে, দ্যাটস আমরা বলতে পারি এখানে পরিচালন মুনাফাটা কারেক্ট আনসার হবে। ঠিক আছে, যেহেতু পরিচালন মুনাফা দেওয়া আছে তার মানে এটা বরিশাল বোর্ড 2025 আসছিল, তো পরিচালন মুনাফাকে আমার কারেক্ট আনসার হিসাবে নিতে হবে। যদি প্রশ্নে আমার পরিচালন মুনাফা না থাকতো সেক্ষেত্রে আমরা নিট মুনাফা কারেক্ট আনসার হিসাবে নিতে পারতাম। বুঝতে পারছি? তো এই যে বিষয়গুলা, এটা তোমার ডিসিশন নিতে হবে অপশনগুলো দেখে, যে কখন কোনটা আমি আনসার হিসাবে নিব। এখন পরিচালন মুনাফা না থাকলে বা পরিচালন ক্ষতি না থাকলে ডিরেক্টলি আমি নিট মুনাফা নিতে পারতাম, আমি কর পরবর্তী মুনাফাটা নিতে পারতাম। তো এটা কিন্তু একটা সূত্র থেকে প্রশ্নটা আসছে, তোমার কিন্তু ম্যাথও সলভ করতে বলে নাই। এবং এখানে দেখবা বেশিরভাগ সময় আমাদের কিন্তু বিভিন্ন টাইপের ম্যাথ আসে, যেটা গত ক্লাসে আমরা বিশেষ করে বিক্রিত পণ্যের ব্যয়, হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ পণ্য, তারপর হচ্ছে সমন্বিত ক্রয়, তারপর প্রাম্ভিক মজুদ পণ্য, নিট ক্রয়ের পরিমাণ, কৃত পণ্যের ব্যয়ের পরিমাণটা, মুনাফার হার, এই যে কঠিন ম্যাথগুলো আমার আর্থিক বিবরণীতে আসে, এই ম্যাথগুলো আমরা সলভ করেছি। মনে রাখবা আর্থিক বিবরণী এই টপিক থেকে তোমার 10টা এমসিকিউ না আসলেও এই ক্যাটাগরির কিন্তু 7 থেকে 8টা এমসিকিউ আসবে। ঠিক আছে, সো চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা যদি এই ম্যাথগুলো এখন থেকে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবে না। এবং আমরা ক্লাসে ধরে ধরে শেখাচ্ছি, সূত্রগুলা ডিরেক্টলি মুখস্থ করতে বলতেছি না, একটা সিকোয়েন্স দিয়ে দিচ্ছি, এই সিকোয়েন্স দেখে দেখে তুমি ডিসিশন নিবা, কোশ্চেন দেখে ডিসিশন নিবা কোনটা কোন সময় অ্যাপ্লাই করা উচিত। সিকোয়েন্স মনে রাখতে পারলে যে কোনো সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা, মুখস্থ করলে তুমি ভুলে যাবে, বাট সিকোয়েন্সটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু যে কোনো সূত্র তুমি ভুলবা না, পরীক্ষার হলে গিয়ে কনফিডেন্টলি কী করতে পারবা, কোশ্চেনগুলো আনসার করে আসতে পারবা। ঠিক আছে, তো যারা যারা আনসার করতেছি সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ, বাট যারা ট্রাই করতেছি না, সো ট্রাই করো। ঠিক আছে, এবং নিজে ক্লাস করলে হবে না, আমি আবারও বলতেছি এই ক্লাসটি শেয়ার করে দিলে, তুমি যদি এই ক্লাসের শেয়ার করে স্ক্রিনশটটা আমাদের এডুকেশন পেজে দাও তাহলে কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। ব্যাখ্যা আমি করে দিচ্ছি, নোট আমি করে দিচ্ছি, তুমি জাস্ট প্র্যাকটিস করবা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এবার চলে যাব পরবর্তীতে 18 এবং 19 নম্বর কোশ্চেন সলভে। এখানে আমরা দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি 18 এবং 19, এই দুইটা কোশ্চেন আমরা এবার আনসার করব। সো যদি উদ্দীপক থাকে, আবার বলতেছি যদি উদ্দীপক থাকে তাহলে তুমি কি করবা, তুমি হচ্ছে শুরুতে কোশ্চেনটা পড়বা, কোশ্চেন পরে ডিসিশন নিবা কি চাইছে। ঠিক আছে, হুমায়রা বুঝতে পারছি, জামিরুল, তারপর হচ্ছে রোজার, রিয়া, হ্যাঁ, একজন হচ্ছে চাইনিজ নাম। ওকে, তাহলে ক্লিয়ার। কেস 18 গ নাম্বার। এবার আমরা 18 নম্বর কোশ্চেনটা বের করি, যদি মোট লাভ 1 লক্ষ টাকা হয় তাহলে বিক্রয় কত টাকা। এবার দেখো আমাদের মোট লাভ বা মোট মুনাফা দেওয়া আছে, বিক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে বিক্রয় মূল্য বের করার সূত্র কি, বিক্রয় মূল্য ছিল যে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমি মুনাফাটা যোগ করি, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফাটা যোগ করলে বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় পাওয়া যায়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় এখানে ডিরেক্টলি দেওয়া আছে 2 লক্ষ টাকা। কোশ্চেনগুলো কতটা ইজি দেখো, বিক্রিত পণ্যের ব্যয় এখানে দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় এখানে দেওয়া আছে, এই বিক্রিত পণ্যের ব্যয় এখানে দেওয়া আছে কত টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 2 লক্ষ টাকা। যদি দেওয়া না থাকতো তখন আমার কিন্তু এটা ক্যালকুলেশন করে বের করতে হতো। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যখন আমি মুনাফাটা যোগ করব, বা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যখন আমি লাভটা যোগ করব, হ্যাঁ, তখন আমি কি পেয়ে যাবো, যে লাভ আছে 1 লক্ষ টাকা। তার মানে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা বা লাভ যোগ করলে আমাদের কি পাওয়া যায়, আমাদের পাওয়া যায় বিক্রয় মূল্যটা। কি পাওয়া যায়, বিক্রয় মূল্যটা। আমরা কি পাবো তখন, আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য, তখন আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য, তখন আমরা কি পাবো, তখন আমরা পেয়ে যাব বিক্রয় মূল্যটা। ঠিক আছে, একইভাবে দেখো বিক্রয় মূল্য থেকে তুমি যখন মুনাফাটা বাদ দিবে বিক্রিত পণ্যের ব্যয় পাবে, আবার বিক্রয় মূল্য থেকে যখন বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিবে তখন মুনাফা পাবে। সো এই যে স্টেপ সিকোয়েন্স, এই সিকোয়েন্সগুলো মনে রাখতে হবে। আমি 3টা স্টেপে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, 3টা স্টেপে এই টপিকের মানে আর্থিক বিবরণীর মতো গুরুত্বপূর্ণ টপিকের যত সূত্র আছে, মানে এই টপিক থেকে এই পর্যন্ত যত টাইপের ম্যাথ আসছে, যত মানে যে কোনো বোর্ডে, সো সব টাইপের সূত্রগুলো আমরা 3টা স্টেপের মাধ্যমে শিখাইছি, সিকোয়েন্স দিয়ে দিয়েছি, এবং এই স্টেপগুলো মনে রাখতে পারলে তুমি ইজিলি হচ্ছে যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবা কোশ্চেন দেখে। ঠিক আছে, ক্লিয়ার, তাহলে এটা ক্লিয়ার। 18 গ নাম্বার, রশিদা আক্তার, মিম আক্তার সবাই আনসার করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি তো? ওকে, বুঝতে পারলাম। আমরা এবার চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। যদি মোট লাভ 1,50,000 টাকা হয় তাহলে নিট লাভ কত।
এটা একটু খেয়াল করো, আমাদের উদ্দীপক দেখে কিন্তু কার্ড আনসার বের করতে হবে, উদ্দীপক দেখে আমাদের আনসার বের করতে হবে। তো এখানে মোট লাভ যদি 1,50,000 হয়, এটা বলছে মোট লাভ যদি 1,50,000 হয়, তো মোট লাভের অ্যামাউন্টটা কিন্তু এবার চেঞ্জ হয়েছে। আগে ছিল 1,00,000 টাকা, এবার হয়েছে 1,50,000 টাকা। তাহলে আমাকে বলো নিট লাভ কত হবে। এবার আমরা আবার কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন থেকে এবার আমরা কার্ড আনসার বের করব। ঠিক আছে, আবারও বলতেছি, যারা ক্লাসটি শেয়ার করবে তারাই কিন্তু এই ক্লাসের পিডিএফটা পাবে, যারা শেয়ার করবে তারাই কিন্তু এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। শুধু এই ক্লাসের না, মানে দুইটা ক্লাসের পিডিএফ তোমরা একসাথে পাবে, তাহলে দুইটা ক্লাসের পিডিএফ তোমরা তাহলে একসাথে পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এবার আমরা উদ্দীপক দেখব, দেখে আবার এই কোশ্চেনটা আনসার করব। উদ্দীপকটা দেখো কি বের করতে বলছে, নিট লাভ বের করতে বলছে। এবার বলে দিছে, তো এটা থেকে তোমরা নিট লাভটা বের করো। যেমন এবার বলে দিছে মোট লাভ অথবা মোট মুনাফা, এই যে মোট লাভ বলে দিছে এবার 1,50,000, মোট লাভ কত বলছে, মোট লাভ বলে দিছে 1,50,000 টাকা। তাহলে 1,50,000 থেকে আমরা নিট লাভ বের করব। তাহলে দেখো কি কি ইনফো দেওয়া আছে, সো এটা একটু খেয়াল করো, কি কি ইনফরমেশন এখানে দেওয়া আছে, কি কি ইনফরমেশন এখানে দেওয়া আছে, এটা একটু খেয়াল করো সবাই। ভালো করে খেয়াল করো, এখানে দেখো ব্যাংক ঋণের সুদ আছে 20,000 টাকা, পরিচালন ব্যয় আছে 1,00,000 টাকা, তারপর প্রাপ্ত ভাট্টা আছে 30,000 টাকা। এখন আমরা কি করব, এখান থেকে আয় যদি থাকে, যতটুকু আয় আছে আয়টা আমরা কি করব, আগে যোগ করব। আয়টা হচ্ছে আমরা কি করব, একসাথে যোগ করব। তাহলে দেখো এখানে হচ্ছে ঋণের সুদ, ঋণের সুদটা হচ্ছে কি আমার জন্য ব্যয়, ঋণের সুদ হচ্ছে অপরিচালন ব্যয়। ঠিক আছে, তারপর পরিচালন ব্যয় আছে 1,00,000 টাকা, এটাও একটা ব্যয়। দেন দেখো এখানে বলছে প্রাপ্ত ভাট্টা 30,000 টাকা। তাহলে এখানে যে আয়টা আছে আমরা আয়টা আগে লিখে ফেললাম, প্রাপ্ত ভাট্টা আমার জন্য আয়, প্রাপ্ত ভাট্টা আমার জন্য আয়, প্রাপ্ত কমিশন আমার জন্য আয়। তাহলে দেখো কত হয়, এই যে টোটাল হবে আমার লাভের পরিমাণ 1,50,000, 1,80,000 টাকা। এবার আমাদের দেখতে হবে ব্যয় কতগুলো আছে, কোশ্চেনগুলো দেখো, দেখে হচ্ছে দেখো এখানে ব্যয় কী কী আছে, ব্যয় আছে সুদ 20 আর 1, তাহলে 1,20,000 টাকা। তার মানে আমি টোটাল একসাথে ব্যয়গুলো লিখে ফেললাম, তোমরা আলাদা করে দেখাবে, মানে এখানে দেখানোর দরকার নেই, এখানে তো আমরা এমসিকিউ সলভ করতেছি। তোমাদের যখন আর্থিক অবস্থার বিল তৈরি করতে বলবে বা বিশদায় বিল তৈরি করতে বলবে তখন বের করতে হবে। তাহলে দেখো এই যে নিট লাভ আমরা পেলাম, এখানে নিট লাভ কত পেলাম, তাহলে আমরা এখানে নিট লাভ পেলাম 60,000 টাকা। নিট লাভ কত পেলাম, নিট লাভ আমরা বের করলাম 60,000 টাকা। সো বুঝতে পারছি, নিট লাভ 60,000 টাকা, সবাই ক্লিয়ার। নিট লাভ তাহলে এখানে আমরা পেলাম 60,000 টাকা। ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে নিট লাভ কত পেলাম, নিট লাভ হচ্ছে 60,000 টাকা। ওকে, সো আমাদের সাথে তাহসিন যুক্ত হয়েছে, তাহসিন, অবুমুল্লা তাহসিন, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তাহসিন কিন্তু তোমাদের বড় ভাই, হ্যাঁ, তাহসিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, সো এই বছর চান্স পেয়েছে। তো তোমরাও, তোমাদের কিন্তু সময়, 26 বছর শিক্ষার্থীরা, এই যে কয়েকদিন পরে কিন্তু তোমাদের এইচএসসির পরে অ্যাডমিশন জার্নি শুরু হয়ে যাবে, অ্যাডমিশন জার্নি, অ্যাডমিশন যুদ্ধ, হ্যাঁ, এটাকে মহাযুদ্ধ বলা যায়। ঠিক আছে, সো এই যুদ্ধে ভালো করতে হলে তোমাদের কি করতে হবে, এখন থেকে পড়াশোনা করতে হবে, এখন থেকেই বুঝে বুঝে পড়তে হবে, বেসিক ক্লিয়ার রাখতে হবে। এবং আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে যারা ভর্তি হয়েছে ওরা কিন্তু একাডেমিক পড়াশোনাও করতে পারতেছে, পাশাপাশি ব্যালেন্স করে অ্যাডমিশনের জন্য নিজেকে এগিয়ে নিতে পারতেছে। কিভাবে, কারণ অ্যাডমিশনের জন্য কিন্তু সব পড়া লাগবে না, কিছু কিছু জায়গা আছে যেগুলো তুমি পরবর্তীতে এইচএসসি পরবর্তী 3 মাসে কভার করতে পারবে না, সো টাফ। সো এই জায়গাগুলোতে ফোকাস করতেছে ওরা, এবং যারা অ্যাডমিশনে ভালো করে ওরা দেখবে একাডেমিতে তাদের বেসিক ক্লিয়ার ছিল। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা 20 এবং 21 নম্বর কোশ্চেন দুইটা সলভ করব, 20 এবং 21। এবার ভালো করে খেয়াল করে বলছে মোট বিক্রয়ের পরিমাণ কত টাকা, মোট বিক্রয়ের পরিমাণ বের করতে বলছে। তো আমরা তো এটা অলরেডি ক্যালকুলেশন করলাম না, আমরা হচ্ছে 19 পর্যন্ত করছি। তাহলে এবার 20 এবং 21 নাম্বার এই দুইটা কোশ্চেন আমরা সলভ করব। এই দুইটা কোশ্চেনে দেখো এবারও কিন্তু আমরা ম্যাথ সলভ করতে যাচ্ছি। তো প্রথমেই মোট বিক্রয়ের পরিমাণ, সো বিক্রয়ের টার্ম থেকে আমরা অলরেডি দুইটা কোশ্চেন সলভ করে ফেলছি। ঠিক আছে, এবার আমাদের পরবর্তী কোশ্চেনটা সলভ করতে হবে। তো দেখো 2024 সালে জনাব জারিফের বিক্রিত পণ্যের ব্যয়, এবারও বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 5 লক্ষ টাকা।
যদি দেওয়া না থাকতো সেক্ষেত্রে আমার ক্যালকুলেশন করতে হতো, যেহেতু দেওয়া আছে এই জন্য আমার আর বের করতে হবে না। ওকে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত আছে? বিক্রিত পণ্যের ব্যয় আছে এখানে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত টাকা? বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 5 লক্ষ টাকা। বিক্রিত পণ্যের ব্যয় কত আছে? বিক্রিত পণ্যের ব্যয় আছে 5 লক্ষ টাকা। ধরো আমি লিখে ফেললাম 5 লক্ষ টাকা। ওকে, এবার আমরা দেখব যে মুনাফা কত। তিনি 20% মুনাফায়, কত পার্সেন্ট? 20% মুনাফায় পণ্য বিক্রি করেন। বছর শেষে তার নিট মুনাফা দাঁড়ায় 15%। এখন আমাদের কিন্তু মোট বিক্রয়ের পরিমাণ বের করতে হলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট মুনাফাটা যোগ করতে হবে। কি যোগ করতে হবে? মোট মুনাফাটা যোগ করতে হবে। তাহলে এখানে ভালো করে খেয়াল করো, 20% কার উপরে? 5 লক্ষ টাকার উপরে। এখন এই 5 লক্ষ টাকার উপরে 20%, এই 20% মুনাফা স্পেসিফিকভাবে বলে নাই যে কার উপরে। এটা কি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে নাকি বিক্রয় মূল্যের উপরে বলছে? বলে নাই। এই জন্য তোমার ওই যে মুনাফার হার আমরা যখন শিখাইছি, এই মুনাফার হারে কী ছিল? মুনাফার হার ছিল যে ব্যয়ের উপর যদি মুনাফার হার কত হয়? 20% হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর কত হবে? 16.67%। এবং এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে মুনাফার হার অলওয়েজ বিক্রয় মূল্য বা আয়ের উপরে কম থাকে, ক্রয় মূল্য বা ব্যয়ের উপরে বেশি থাকে। তো দেখো, যখন স্পেসিফিকভাবে বলে দিবে না যে মুনাফার হারটা কার উপরে, বিক্রয় মূল্যের উপরে নাকি বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে, তখন তোমার অবশ্যই বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার ধরতে হবে। সো এটা কিন্তু আমরা মুনাফার হার যখন শিখাইছি একদম ধরে ধরে এই যে কনফিউশন টার্মগুলো এগুলো শিখাই দিছি, নোট করাই দিছি, ঠিক আছে? সো এইগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে ভাইয়া এই যে 20% মুনাফা বলছে, যেহেতু মুনাফা বিক্রয়ের উপরে আছে কিন্তু বিক্রয় মূল্য দেওয়া নাই, আছে ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়, এই ব্যয়ের উপরে তাহলে কত হবে? ব্যয়ের উপর হবে 25%, বিকজ ব্যয়ের উপর মুনাফার হার অলওয়েজ বেশি থাকে। তাহলে 25% করলে কত হয়? দেখো এখানে 10% হবে কত? 50, 10% 50, তাহলে 1 লাখ। 1 লাখ আর 5% কত? 25, তাহলে 1,25,000 কত হয়? 1,25,000 টাকা। এই 25% হবে 1,25,000। এই 1,25,000 টাকা হচ্ছে আমার এখানে মুনাফা। 1,25,000 টাকা কি এখানে তাহলে আমার মুনাফা। তো বিক্রিত পণ্যের ব্যয় তো কোশ্চেনে দেওয়াই আছে, ধরো দেওয়া আছে, আমরা লিখে ফেললাম এবং এখান থেকে আমাদের মুনাফাটা যোগ করতে হবে। মুনাফা আছে কত? 1,25,000, ধরো 1,25,000। আমার যোগ করলে 3টা 0, 5, 2 আর হচ্ছে 5 1 6, 6,25,000 টাকা। এই 6,25,000 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। এখন এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট ট্রিক ছিল, একটা সিকোয়েন্স ছিল, একটা টেকনিক ছিল। এটা আমাদের একটা ট্রিক ছিল, এটা আমাদের একটা টেকনিক ছিল। বাট যদি এই সিকোয়েন্সের বাইরে থেকে আসে তখন আমরা কীভাবে বের করব? এই সিকোয়েন্সের বাইরে থেকে আসলে তখন আমরা কীভাবে আনসার বের করব? এই জন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে যে মুনাফার হার যদি বিক্রয় মূল্যের উপর থাকে তাহলে বিয়োগ প্রক্রিয়া। দেখো কতটা সহজ। বিক্রয়ের প্রথমে বি আছে, বিয়োগের প্রথমেও বি, তাহলে বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া। আর যত ব্যয় আছে, বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয় হার, হ্যাঁ, ব্যয় হার, হ্যাঁ, তারপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, মোট ব্যয়, যত ব্যয় আছে ব্যয়ের উপর থাকলে হবে যোগ প্রক্রিয়া। তাহলে দেখো এই 5 লাখ টাকার উপরে তুমি জানো না ক্রয় মূল্যের 20% হলে বিক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্যের উপরে 25, তাহলে কি করবা? মুনাফার হার আছে বিক্রয় মূল্যের উপর, তাহলে বিয়োগ প্রক্রিয়া, তাহলে উপরে 25 নিচে 75, দ্যাটস ইট। মুনাফাটা বের করবা। তো মুনাফাটা বের করতে পারলে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারলে, আর মুনাফাটা বের করতে পারলে বিক্রয় মূল্যটা তুমি সহজেই পারবা বের করতে। তো বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, ভালো, গুড, ঠিক আছে। বিক্রয় মূল্য দেওয়া আছে, গুড। তাহলে আমার জাস্ট লাগবে হচ্ছে মুনাফাটা। মুনাফাটা আমরা অলরেডি ক্যালকুলেশন করে ফেললাম, দ্যাটস ইট, হয়ে গেছে। ওকে, যারা যারা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 21। এবার বলছে মোট মুনাফার হার স্থির রেখে, দেখো মোট মুনাফার হার স্থির রেখে, এখানে কিন্তু কঠিন কিছু নাই। মোট মুনাফার হার স্থির, তার মানে মোট মুনাফা যদি ধরো 1 লক্ষ টাকা থাকে, আমরা মোট মুনাফা একটু আগে বের করলাম 1,25,000, মনে করো যাই বের করছি একটা অ্যামাউন্ট, এটা ফিক্সড থাকবে, হ্যাঁ, এটার কোনো পরিবর্তন আসবে না, এটা ফিক্সড, এটার কোনো পরিবর্তন আসবে না, এটা ফিক্সড, একদম স্থির, মানে একদম যা আছে তাই, এটার আর কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে, এটার আর কোনো পরিবর্তন আসবে না। নিট মুনাফার হার বৃদ্ধি করতে, তাহলে মোট মুনাফার টার্ম থেকে আমার নিট মুনাফা এর মাঝখানে কি আছে? পরিচালন আয়, পরিচালন ব্যয়, অপরিচালন আয়, অপরিচালন ব্যয়, তার মানে এটা তো সেমই থাকবে।
তো আমি যদি নিট মুনাফা বাড়াতে চাই তাহলে আমার কী করতে হবে, ব্যয়গুলো কমাতে হবে। তো পরিচালন ব্যয় অপরিচালন ব্যয় এই দুটো কমাতে হবে, কারণ ব্যয়ের সাথে মুনাফার সম্পর্ক হচ্ছে বিপরীত। ব্যয়ের সাথে মুনাফার সম্পর্ক কি? ব্যয়ের সাথে মুনাফার সম্পর্ক হচ্ছে বিপরীত। ব্যয়ের সাথে মুনাফার সম্পর্ক হচ্ছে বিপরীত। তার মানে পরিচালন ব্যয় যখন তোমার হ্রাস পাবে বা অপরিচালন ব্যয় যখন হ্রাস পাবে তখন কিন্তু নিট মুনাফাটা বৃদ্ধি পাবে। আর পরিচালন আয় বৃদ্ধি পাইলে আর অপরিচালন আয় বৃদ্ধি পেলে তখন কিন্তু মুনাফাটাও বৃদ্ধি পাবে। এটার সাথে পজিটিভ সম্পর্ক। দ্যাটস আমরা বলতে পারি বিক্রয় এটা তো আসবেই না, কারণ এটা হচ্ছে মোট মুনাফার পার্ট। পরিচালনায় হ্রাস করলে ইয়াস তখন বৃদ্ধি পাবে মুনাফা, অপরিচালনায় বৃদ্ধি করলে তখন বৃদ্ধি পাবে। তার মানে আমরা বলতে পারি 2 এবং 3কে এখানে কারেক্ট আনসার। এই বুঝতে পারছি? আমি কি বোঝাতে পারছি সবাইকে? বলি ফার্স্ট। ওকে, সো সুজীব কুমার মহন্ত আনসার করছো, হুমায়রা সিদ্দিক আনসার করছো, তারপর হচ্ছে ওকে, এটা বুঝতে পারছি, এটা বুঝতে পারলে এটা লিখে ফেলি। আচ্ছা, রাশিদ আক্তার যেটা লিখছো ভাইয়া এত আসে, সো এটা কিন্তু আমাদের একটু ভুল হয়েছে। ওখানে দেওয়া ছিল 20%, বিক্রয় মূল্যের উপরে 20%, তাহলে ওই অ্যামাউন্ট এত হবে। ভুল জীবনে হবে না, মানে এটা ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো দেখো 5 লক্ষ টাকার উপরে ছিল 20% না, তো 20% কিসে বিক্রয় মূল্যের উপর ছিল, তাহলে 20 নিচে কত 80, এভাবে করো দেখবা 1,25,000 আসবে। ঠিক আছে, 1,25,000 আসবে, করে দেখো 1,25,000। তা আমরা হচ্ছে এখানে 25 দিয়ে ফেলছিলাম, ভুল করে ফেলছিলাম। 20% ছিল, 20 থাকলে 25% হয়, তো ওইটাই আমরা ধরে করে ফেলছি। ঠিক আছে, ওকে। তো দেখো এটা বুঝতে পারছি কিনা, এটা ক্লিয়ার কিনা? তো ওইটা 1,25,000 হবে। ওটা হচ্ছে 20 থেকে আমরা 25 লিখে ফেলছিলাম। এবার 22 নম্বর কোশ্চেনটা দেখো, চমৎকার কিন্তু এই প্রশ্নগুলো, এবং এইগুলো যদি ট্রিক্স জানো, তুমি ট্রিক্স জানলে সলভ করার কোনো ব্যাপার না ভাই, একদম পানির মতো সহজ। এবং আমরা যেভাবে ধরে ধরে ব্যাখ্যা সহকারে পড়াচ্ছি, এটা কতভাবে কোশ্চেন হতে পারে, তুমি এই ক্লাসগুলো করলে এই সব কনসেপ্ট থেকে কোশ্চেন আসলে মানে তোমাকে জীবনে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো দেখো এখানে আছে প্রারম্ভিক মজুদ পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, সমাপনী মজুদ পণ্য। তো সিম্পল ভাইয়া, প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে আমরা নিট ক্রয়টা যোগ করব। প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে নিট ক্রয়টা যোগ করলে আমরা পাবো হচ্ছে কৃত পণ্যের ব্যয়, সেখান থেকে ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ যে খরচগুলো আছে গতকালকে আমরা বলছি গত ক্লাসে, জাহাজ ভাড়া, ডক চার্জ, কারখানা ভাড়া, এগুলো আমরা যোগ করে দিব এবং সমাপনী মজুদ পণ্য বাদ দিব। বাদ দিলে আমরা কি পাবো? আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। এখন অনেকে বলতে পারো ভাইয়া আমরা তো সমন্বিত ক্রয় পেতে পারি। নো, এখানে আমরা সমন্বিত ক্রয় পাবো না, আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। কারণ সমন্বিত ক্রয়তে এই যে ক্রয় সংক্রান্ত যে প্রত্যক্ষ খরচগুলো আছে এইগুলা আসতো না, এইগুলা কখনোই আসবে না। ঠিক আছে, এইগুলো কি কখনোই আসবে না। ঠিক আছে, এইগুলো কি কখনোই আসবে না, বুঝতে পারছো? সো অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। জি ভাই আমি 20-80 দিছিলাম। রশিদা আক্তার যদি হচ্ছে 20-80 তো তাহলে হয়ে যাবে, কারণ এখানে মুনাফা আসলে বিক্রয়ের উপরে কত পার্সেন্ট? 20%। তো বিক্রয়ের উপরে যদি 20% থাকে, আমার বিক্রয়ের উপরে থাকলে বিয়োগ প্রক্রিয়া, তার মানে উপরে 20 নিচে কত 80, 100 থেকে 20 মাইনাস করলে তাহলে দেখবে চলে আসবে। ঠিক আছে, এই যে নিলয় হচ্ছে আমাদের গত বছর শিক্ষার্থী ছিল, ও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে এবং ও আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী ছিল। ঠিক আছে, যারা তোমরা ক্লাস করতেছো তোমাদের বড় ভাই, সো ও ঢাবিতে চলে আসছে। ও কিন্তু গত বছর তোমাদের মধ্যে স্টুডেন্ট ছিল, এইচএসসির ক্লাস করছে, অ্যাডমিশনের ক্লাস করছে। ঠিক আছে, এখন ঢাবির স্টুডেন্ট এবং আমার কাছ থেকে বলতেছে ভাই 101 টাকার চা খাওয়াবেন না? ডেফিনেটলি খাওয়াবো। সো ওদের সাথে এখন দেখা হয় না, ক্লাস শুরু হয় নাই, তো এই জন্য আর কি। তো তোমরা হচ্ছে স্বপ্ন দেখো, এখন মনে হচ্ছে যে এই জিনিসটা অসম্ভব। অসম্ভব বলতে কিছু নাই পৃথিবীতে। ঠিক আছে, তুমি যেটার জন্য পরিশ্রম করবা বা তুমি যেটাকে চাইবে এবং সেটার জন্য যদি তুমি পরিশ্রম করো, সঠিকভাবে পড়াশোনা করো,
হ্যাঁ, এবং আল্লাহর কাছে যদি সঠিকভাবে চাইতে পারো তাহলে ডেফিনেটলি তুমি পাবে। ঠিক আছে, মানুষ যা চায় তাই পায় যদি সে চেষ্টা করে। বাট চেষ্টা না থাকলে, প্ল্যানিং না থাকলে, সঠিক গাইডলাইনের মধ্যে না থাকলে তখন এটা তোমার কখনো বাস্তবায়ন হবে না। সো সে ঢাবিয়ান। সো তোমরাও কি কয়েকদিন পর ঢাবিয়ান হবে। সো এই জন্য অবশ্যই এখন যে সময়টা আছে এই সময়টা কাজে লাগাতে হবে, স্বপ্ন দেখতে হবে। শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন বাস্তবায়নের জন্য প্ল্যান করতে হবে এখন থেকে বাস্তবায়নের জন্য প্ল্যানিং করে পড়াশোনা শুরু করে দিতে হবে। এই যে বড় ভাইয়া যারা হচ্ছে ঢাবিতে চান্স পাইছে এদের গাইডলাইন নিতে হবে। হ্যাঁ, এদের কাছ থেকে শুনতে হবে কীভাবে তাদের প্রিপারেশনটা তারা কীভাবে নিছে, কেমন ছিল এইগুলা। ওকে ওকে, নয়নও আছে। তো এই জিনিসটা দেখো, এই জিনিসটা হচ্ছে অনেক সময় মনে হয় না স্বপ্নের মতো। যেমন একটা সময় ছিল, ধরো আমিও স্টুডেন্ট ছিলাম, মহসিন ভাইদের দেখতাম তারা ক্লাস নেয়। সো এখন তাদের প্রতিষ্ঠানে আমি ক্লাস নিচ্ছি। এখন ওই যে যেমন নিলয় আছে, নয়ন আছে, ওদের কাছে এই জিনিসটা একসময় স্বপ্নের মতো মনে হয়েছে। সো এখন আমাদের ক্যাম্পাসে, মানে আমার ক্যাম্পাসের জুনিয়র ওরা, অনেকে আছে আমার ডিপার্টমেন্টের জুনিয়র, আমার হলের জুনিয়র। ঠিক আছে, সো তাদেরকে দেখো, তাদেরকে দেখে হচ্ছে তোমরাও অনুপ্রাণিত হবে। আর এই যেই সময়টা আমি বারবার বলি, গত ক্লাসে বলছি যে অনেক গুরুত্বপূর্ণ সময়, তোমার লাইফের বেস্ট সময়, টার্নিং পয়েন্ট। এই সময়টা চেঞ্জ করে দিবে তোমার লাইফটা পরবর্তীতে কেমন হবে, ফিউচারটা কেমন হবে, ফিউচার তুমি কোন জায়গায় যেতে চাও। মানে ফিউচারে তোমার যদি একটা গোল থাকে সেটা পূরণ করতে একটা প্ল্যাটফর্ম দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে সেই সুযোগ সুবিধাটা দিবে। ঠিক আছে, সো স্বপ্ন দেখো, আমাদের ক্লাসগুলো করো, বড় ভাই আপু যারা আছে তাদের গাইডলাইন নাও। ওকে, সময়টা সঠিকভাবে কাজে লাগাও, দ্যাটস ইট, এতটুকুই। এবং বাবা মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। তারাই কিন্তু হচ্ছে তোমাদের চাইতে আরও বেশি কী করে, বেশি হচ্ছে পরিশ্রম করে, তোমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। হ্যাঁ, তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, তো অবশ্যই তাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে। যে নয়নকে দেখলাম যে ওর বাবা মাকে নিয়ে ক্যাম্পাস ঘুরতেছে, তো এর চাইতে আর মানে পৃথিবীতে আর কী চাওয়ার আছে বলে, এর চাইতে হচ্ছে কী মানে এটা স্বপ্নের মতো সবচেয়ে বড় পাওয়া, এবং বাবা মায়ের জন্য সবচেয়ে বড় গিফট। যেমন তুমি যদি তোমার বাবা মাকে ক্যাম্পাসে ঘুরতে নিয়ে আসতে পারো এবং ক্যাম্পাসের স্টুডেন্ট হয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক, এই জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওরা মেসেজ দিচ্ছে ভাই আমাদের চা, আমাদের ট্রিট। ঠিক আছে, এই জিনিসগুলো যাতে তোমরাও দিতে পারো। সো সে অপেক্ষা রইলাম এখানে যারাই ক্লাস করতেছো। হ্যাঁ, এবং কিছুটা হতাশ হচ্ছি বিকজ গত ক্লাসে রুটিন পাবলিশ করে দেওয়ার পর আজকে তোমাদের রেসপন্স খুবই কম। সো হতাশ হচ্ছে যে আমরা ক্লাসগুলো নিচ্ছি, এখানে একটা ক্লাসের পেছনে কী পরিমাণ শ্রম দিতে হয় হয়তো তোমরা যখন ক্লাস নিবে, হ্যাঁ, বা তোমরা এই অবস্থানে আসবে তখন হয়তো বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। তো আমরা অনেক কথা বলে ফেললাম। সো এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। সো অবশ্যই একটু সিরিয়াসলি নাও এবং পড়াশোনা করো। ওকে, সো তারপর দেখো ব্যবসা পরিচালন ব্যয় হলো কি, পরিচালন ব্যয় কোনগুলা। ডিরেক্টলি আমরা গত ক্লাসে এগুলো একদম বেসিক কনসেপ্ট থেকে আসছে, এগুলো আমরা জানি। যেমন ধরো এখানে বিজ্ঞাপন খরচ, অফিস ভাড়া, হ্যাঁ ভাড়া লিখে ফেলছে, তো অফিস ভাড়া এইগুলো হচ্ছে তোমার পরিচালন খরচ। ঠিক আছে, ঋণের সুদ এটা হচ্ছে অপরিচালন ব্যয়, আমরা জানি প্রত্যেকেই অপরিচালন ব্যয়, ঋণের সুদটা। ঋণ যেহেতু ক্রেডিট, তার মানে ঋণের সুদ হচ্ছে ডেবিট হবে, অলওয়েজ ডেবিট হবে। ঠিক আছে, এই যে এখন অনেকে বলতেছে যেমন আমাদের কার্নিস ফাতিমা কিন্তু অলরেডি প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি আছে আমাদের। ঠিক আছে, ক্লাস হচ্ছে। আর আমরা তো মূলত এইচএসসি পরবর্তী গিয়ে মেন ক্লাসগুলো দিব, তবে এখনও কিন্তু তোমাদেরকে ছেড়ে দিচ্ছে না, তোমাদের ক্লাস নিচ্ছে আমরা। তো এই যে ডিম আছে, হিমেল আহমেদ আছে, তারপর আরমান আছে, তো এই যে তোমাদের বড় ভাই যারা চান্স পাইছে ওদের সাথে যোগাযোগ করবা, ওদের সাথে যোগাযোগ রাখবা। ঠিক আছে, যারা তোমাদের সিনিয়র, ইমিডিয়েট সিনিয়র, ওরা তোমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করতে পারবে। ঠিক আছে, আর আমরা তো আসি। ওকে, সো আমরা মুভ করবো এবার পরবর্তী কোশ্চেন নাম্বার 24 অ্যান্ড 25। তো এই দুইটা কোশ্চেন দেখো, আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ম্যাথ সলভ করতে হচ্ছে। বিগত সালে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বোর্ডে কিন্তু প্রচুর ম্যাথ আসছে, এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাথ বেশি আসবে। তো এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025। এটা ময়মনসিংহ বোর্ড 2025। তো এবারও সেম ইসলামিয়া ট্রেডার্সের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ বের করতে বলছে। তো আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা কি বের করতে পারবো? কোশ্চেনটা পড়ো, ইনফরমেশনগুলো দেখো, দেখে ডিসিশন নাও যে কারেক্ট অ্যান্সারটা বের করা যাবে কি যাবে না। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি এখানে ইসলামী ট্রেডার্স প্রারম্ভিক মজুদ পণ্য আছে 10,000 টাকা। তো আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করবো, যেহেতু আমাদের 2 নম্বর স্টেপের সূত্রগুলো বের করতে ইউজ করতে হবে। প্রারম্ভিক মজুদ পণ্য এখানে আছে 10,000 টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য আছে 10,000 টাকা। ধরো আমরা লিখলাম 10,000
পণ্য ক্রয় আছে 1 লাখ টাকা, ক্রয় ফেরত 7,500 এবং ক্রয়ের উপর ভাটটা 2,500। তাহলে আমাদের নিট ক্রয়টা বের করতে হবে। হ্যাঁ, ক্রয় আছে কত টাকা? 1 লক্ষ টাকা। দেখো ক্রয় আছে 1 লক্ষ টাকা, এখান থেকে আমাদের ক্রয় ফেরত বাদ দিতে হবে। আমি শুধু ফেরত লিখলাম 7,500, তাহলে 92,500 থাকে। তারপরে হচ্ছে দেখো এখানে ক্রয়ের উপর ভাটটা, এই ভাট্টাটাও কী করতে হবে? ভাট্টাটাও হচ্ছে এখান থেকে বাদ দিতে হবে। ধরো আমি ভাট্টাটাও বাদ দিলাম 2,500, তাহলে এখানে কিন্তু 10,000 মাইনাস হয়ে গেল, তার মানে 90,000 টাকা। এই 90,000 টাকা হচ্ছে আমার নিট ক্রয়, এটা বের করতে হবে। তাহলে কৃত পণ্যের ব্যয় অথবা নিট ক্রয়টা আমরা পেয়ে গেলাম 90,000। তারপর দেখো এখান থেকে আমরা দেখব হচ্ছে মজুরি আছে। দেখো এই যে মজুরি, হ্যাঁ মজুরি আছে, তাহলে মজুরিটাও এখান থেকে যোগ হবে, এটার সাথে মজুরিটা যোগ হবে। মজুরি কত আছে? 3,000 টাকা। ধরো 3,000 টাকা আমরা যোগ করলাম। আবগারি শুল্কটা আসবে না, সমাপনী মজুদ পণ্য আছে 25,000 টাকা। তাহলে এখানে কত হইল? 1,03,000। 1,03,000 থেকে এবার আমরা বাদ দেব কি? বাদ দিব হচ্ছে সমাপনী মজুদ পণ্য। কত আছে? সমাপনী মজুদ পণ্য আছে 25,000। হ্যাঁ 25,000 টাকা বাদ দাও। 3টা শূন্য, 5 আছে 13 হবে, 8 5 13, 8 হইলে 8 থেকে 1, 3 3 আছে 10 হবে, 7 হইলে 8 থেকে 1, 78,000 টাকা। আমাদের ভুল হলো কোথায়? বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ, প্রারম্ভিক মজুদ পণ্য লিখলাম 10, পণ্য ক্রয় আছে 1 লাখ টাকা, আমরা নিট ক্রয়টা বের করছি 90, 7,500 ক্রয়ের উপর ভাটটা 2,500, তাহলে 90,000 টাকা। ধরো 90,000 টাকা লিখলাম, মজুরি লিখলাম 3,000 টাকা, তাহলে 90 আর 10 1 লাখ, 1,03,000, 1,03,000 থেকে 25 বাদ দিলে আমাদের থাকে কত? 78,000। তাহলে এটা $78,000 90,000। ওকে, তাহলে আবগারি শুল্ক এটা চলে আসবে এখানে, সরি এটা আমাদের মোট লাভে আসবে। হ্যাঁ, আবগারি শুল্কটা তাহলে এখানে মোট লাভের মধ্যে আসবে, মানে আমদানি শুল্ক বা আবগারি শুল্ক এটা তাহলে আমার প্রত্যক্ষ ব্যয়, যেটা আমার সরাসরি ডিরেক্টলি জড়িত এখানে। কিসের সাথে আবগারি শুল্কটা জড়িত হচ্ছে? আমার এখানে পণ্য ক্রয়ের সাথে। ঠিক আছে, তাহলে এটা আসবে। এটা আসলে তাহলে এখান থেকে আরও তোমার হচ্ছে যোগ হয়ে যাচ্ছে 12,000 টাকা। তো 12,000 টাকা যোগ হইলে এক লাখ তিন থেকে আমরা তাহলে 90,000 টাকা আসে। কত আসে? 90, গ নাম্বারটা 90,000 টাকা হবে। আবগারি শুল্কটা আমরা অ্যাড করে দিলে তাহলে কত হচ্ছে? তাহলে 90,000 টাকা হচ্ছে। ঠিক আছে, এবার বলছে ইসলামী ট্রেডার্সের মোট লাভের পরিমাণ কত? আমরা এবার মোট লাভটা বের করে ফেলবো। বিক্রিত পণ্যের ব্যয় যেহেতু বের করে ফেলছে 90, তাহলে দেখো এবার বলছে প্রতিষ্ঠানটি বিক্রয় মূল্যের উপর 20% লাভ করে, তাহলে লাভ কত? মোট লাভের পরিমাণ কত? তো দেখো এই যে 90,000 টাকা, এটার উপরে সে কত পার্সেন্ট লাভ করে? বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে দেওয়া আছে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ করে, তাহলে বিক্রিত পণ্যের উপর কত হবে? 25, তাহলে এখানে 25%। দেখো 10% 9,000, আর এটার অর্ধেক 4,500, তাহলে 9 9 18, 18 4 22,500। কত হয়? 22,500। এই 22,500 টাকা হচ্ছে মোট লাভ। 22,500 টাকা হচ্ছে মোট লাভ। এখন তুমি যদি এটা না পারো তাহলে কি করবা? এই যে 90,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয়, মুনাফা কার উপরে? বিক্রয় মূল্যের উপরে। বিক্রয় মূল্য নাই, বিক্রয় মূল্য থাকলে কী প্রক্রিয়া? বিয়োগ প্রক্রিয়া, তার মানে 20 নিচে কত? 80। এটা করলে দেখবা সেম অ্যামাউন্ট 22,500 টাকা আসবে। এই 22,500 টাকা তখন কী আসবে? মুনাফা আসবে। 22,500 টাকা তখন মুনাফা আসবে। ঠিক আছে, সেম অ্যামাউন্ট।
ক্লিয়ার, বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টাও বের করতে পারলাম এবং মোট লাভের পরিমাণটা দুইটাও ক্যালকুলেশন করে ফেললাম। সবার ক্লিয়ার কনসেপ্ট? সো আমরা বিক্রিত পণ্যের ব্যয় এবং বিক্রয় বা মোট মুনাফা বা মোট লাভ অথবা সমাপনী মজুত পণ্য, কৃত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, এই কনসেপ্টগুলো থেকে অলরেডি আমরা অনেকগুলো ম্যাথ সলভ করেছি। বিশেষ করে আমরা আয় বিবরণীর ম্যাথগুলো সলভ করতেছি, কিন্তু পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আর্থিক বিবরণীর ম্যাথগুলো সলভ করব, আর্থিক অবস্থা বিবরণী ম্যাথগুলো সলভ করব এই পার্টটা শেষ হইলে। এবার মালিকানা সত্ত্ব বিবরণী ধারণা এবং প্রস্তুত প্রণালী থেকেও আমরা কিছু কোশ্চেন সলভ করবো এবার। সো তোমরা একটু দেখো, প্রথমত কে নিট লাভ দাবি করতে পারে? আমরা জানি নিট লাভ দাবি করতে পারে মালিক। এই নিট লাভ আমরা জানি যে নিট লাভের যতটুকু অংশ মালিক দাবি করতে পারে, নিট লাভের যতটুকু অংশ মালিক দাবি করতে পারে সেটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব। নিট লাভের যতটুকু অংশ মালিক দাবি করতে পারবে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। নিট লাভের যতটুকু অংশ মালিক দাবি করতে পারবে সেটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণটা। নিট লাভের যতটুকু অংশ মালিক দাবি করবে সেটা হচ্ছে নিট লাভ মালিকানা সত্ত্ব বা মূলধন। নিট লাভের যতটুকু অংশ মালিক দাবি করবে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বা ওকে, তাহলে এটা হচ্ছে মালিক। তারপরে দেখো এখানে চলে আসছে নিট লাভ ধারা কি বৃদ্ধি পায়। সো নিট লাভ ধারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। সো তোমরা মালিকানা সত্ত্বের উপাদানগুলোর সাথে পরিচিত, তাই না? যেমন ধরো মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বের সাথে আমরা নিট লাভটা যোগ করি, নিট লাভটা যোগ করি অথবা নিট মুনাফাটা যোগ করি। এখানে মালিকানা সত্ত্বের সাথে আমরা অতিরিক্ত যদি মূলধন থাকে, অতিরিক্ত মূলধনটা যোগ করি, তারপর বাদ দেই কি বলতো উত্তোলন, তারপরে জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম এইগুলো আমরা কি করি যোগ করি, ঠিক আছে? সো এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। সুমাইয়া বিনতে কামাল, বুঝতে পারছি? তো ম্যাথগুলো অনেক বেশি বেশি সলভ করতে হবে। রশিদ আক্তার, তারপরে দেবজিৎ চমকি নাকি, শিমুল সরকার, বুঝতে পারছি তো সবাই? তো এই কনসেপ্টগুলো থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ আমরা পারবো না? ওকে, তারপর 26-এর পর আমরা দেখব 27 কি নাই? হ্যাঁ আছে, 27 সলভ করা হয়ে গেছে। 28, এবার কোশ্চেন নাম্বার 28 দেখব। আর্থিক অবস্থার বিবরণীর ধারণা এবং প্রয়োজনীয়তা। আর্থিক অবস্থার বিবরণীর নির্ণয়ের উপাদান কি? তো আর্থিক অবস্থার বিবরণী নির্ণয়ের উপাদান আমরা মূলত আর্থিক অবস্থার মধ্যে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব দেখাই। তবে এখানে মনে রাখবা, যদি প্রশ্ন আসে সম্পদ, দায় এবং হচ্ছে মূলধন, এই সম্পদ, দায় এবং মূলধন এই তিনটার মধ্যে যদি বলে সম্পর্ক প্রকাশ করে কোনটি, হ্যাঁ, যদি বলে যে এই তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে কোনটি, তাহলে হবে হিসাব সমীকরণ। যদি কোশ্চেনে বলে যে সম্পর্ক প্রকাশ করে কোনটি তাহলে হবে হিসাব সমীকরণ। আর যদি কোশ্চেনে বলে যে কোথায় লিপিবদ্ধ করা হয়, বা প্রদর্শন করা হয়, তাহলে হবে আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে, তার মানে এই সম্পদ, দায়, মূলধন এই তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে, সম্পদ, দায়, মূলধন তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে হিসাব সমীকরণ। এই তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে হিসাব সমীকরণ, আর এই তিনটা দেখানো হয়
লিপিবদ্ধ করা হয় বা প্রদর্শন করা হয়, যদি কোশ্চেনটা আসে তাহলে হবে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে কি হবে? তাহলে হবে আর্থিক অবস্থার বিবরণী। ক্লিয়ার? ওকে, 28 গেল। তারপর আমরা 29 নম্বরটা দেখব, প্রাথমিক খরচ কোন ধরনের সম্পদ? প্রাথমিক সম্পদ কোন ধরনের সম্পদ? প্রাথমিক খরচ কোন ধরনের সম্পদ? এটা হচ্ছে অলিক সম্পদ। তো একটা শিখলে হবে না, অলিক সম্পদের আরেকটা নাম হচ্ছে কাল্পনিক সম্পদ। এই যে বিকল্প নামগুলো ভাইয়া, এগুলো শিখতে হবে। কাল্পনিক সম্পদ, কাল্পনিক সম্পদের আরেকটা নাম ভুয়া সম্পদ। হ্যাঁ, কাল্পনিক সম্পদ, ভুয়া সম্পদ বা মিথ্যা সম্পদ বলতে পারো, বা অলিক সম্পদ বলতে পারো। অলিক সম্পদ এখানে লেখাই আছে। তাহলে এই যে অলিক সম্পদ, মিথ্যা সম্পদ, ভুয়া সম্পদ, এই অলিক সম্পদ, মিথ্যা সম্পদ এবং ভুয়া সম্পদ এইগুলা, অর্থাৎ যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্বই নাই সেটা হচ্ছে ভুয়া সম্পদ, মিথ্যা সম্পদ অথবা অলিক সম্পদ। তাহলে যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নেই সেটা হচ্ছে মিথ্যা সম্পদ, ভুয়া সম্পদ বা অলিক সম্পদ। এবার দেখো বলছে আর্থিক অবস্থার বিভিন্ন উপাদান কয়টি? তো আমরা জানি আর্থিক অবস্থার বিভিন্ন উপাদান কয়টি? 3টি। আর্থিক অবস্থার বিভিন্ন উপাদান কয়টি? 3টি। যেমন সম্পদ, দায়, মূলধন। এখানে আরও কোশ্চেন হতে পারে, যেমন ধরো আর্থিক অবস্থার বিবরণীর অংশ কয়টি? যদি প্রশ্ন আসে আর্থিক অবস্থার বিবরণীর, যদি প্রশ্ন আসে আর্থিক অবস্থার বিবরণীর অংশ কয়টি, এটা যদি আসে তাহলে হবে 5টি। আর যদি প্রশ্ন আসে আর্থিক বিবরণী কয়টি, আর যদি প্রশ্ন আসে আর্থিক বিবরণী কয়টি, তাহলে হবে 4টি। তাহলে আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি আর আর্থিক বিবরণী হচ্ছে 4টি। এখন সবগুলো একটু লিখে দিচ্ছি। মনে করো আয় বিবরণী একটা বিবরণী, তারপর মনে করো মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, এই দেখো 2টা বিবরণী। তারপর মনে করো নগদ প্রবাহ বিবরণী, এই যে 3টা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী কয়টা হলো? 3টা। তারপর মনে করো আর্থিক অবস্থার বিবরণী, তারপরে আর্থিক অবস্থার বিবরণী, এই যে আর্থিক অবস্থার বিবরণী, তাহলে কয়টা হইল? 4টা। আর টিকা বা নোট সংক্ষেপে লিখলাম, আর্থিক অবস্থার বিভিন্ন ব্যবহৃত প্রয়োজনীয় টিকা বা নোট অথবা ফুট নোট। তাহলে দেখো এখানে বিবরণী কয়টা পেলাম? এখানে বিবরণী হচ্ছে প্রথম 4টা। তো এই কনফিউশনগুলো আমাদের অনেক কাজ করে। তো আর্থিক বিবরণী হচ্ছে 4টি, আর্থিক বিবরণী হচ্ছে 4টি আর আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি। যদি প্রশ্ন আসে আর্থিক বিবরণী কয়টি, তাহলে হবে 4টি। আর্থিক বিবরণী যদি কোশ্চেনটা আসে যে আর্থিক বিবরণী কয়টি, তাহলে হবে 4টি। যদি কোশ্চেন আসে, আবার বলতেছি, যদি প্রশ্ন আসে আর্থিক বিবরণী কয়টি, তাহলে হবে 4টি। আর যদি কোশ্চেন আসে আর্থিক বিবরণীর অংশ কয়টি, তাহলে হবে 5টি। আর যদি প্রশ্ন আসে আর্থিক বিবরণীর উপাদান কয়টি, তাহলে হবে 3টি। আর্থিক বিবরণীর উপাদান কী কী? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব অথবা মূলধন। এই বিষয়গুলো, এই কনসেপ্টগুলোই তোমার মাথায় রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবে হোপফুলি। ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানে শেষ করব ক্লাসটি। আমরা 30টা এমসিকিউ সলভ করলাম। যারা যারা ক্লাসটি শেয়ার করো না, আবার বলতেছি, তারা শেয়ার করে দাও। কাইন্ডলি শেয়ার করে যদি দাও, তাহলে তুমি কিন্তু এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে এবং এই ক্লাসের যে রুটিনটা আছে সেটাও তোমরা পেয়ে যাবে পেজের নক করলেই। ওকে, তো দেখো আবারও তোমাদের জন্য বলতেছি, আমাদের টেস্ট পেপার পরবর্তী ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন ব্যাচের ক্লাস কিন্তু আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে। সো এখন এই সুযোগ তোমাদের জন্য পারফেক্ট সময়। সো এই সুযোগটা কাজে লাগাতে চাইলে অবশ্যই এখন এনরোল করতে হবে আমাদের এই কোর্সটি, টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন ব্যাচ। এখানে তোমরা বাংলার জন্য পাবে 40টা লাইভ ক্লাস, ইংরেজির জন্য 40টি, আইসিটি 40টা, অর্থনীতি 16টি, হিসাব বিজ্ঞান 40, ম্যানেজমেন্ট 16টি, ফাইন্যান্স 26টি এবং মার্কেটিংয়ে 16টি লাইভ ক্লাস পাবে মাত্র 1999 টাকায়। এবং সাথে ফ্রি অ্যান্ড রাইটিং কোর্সটি পাবে একদম সম্পূর্ণ ফ্রিতে। ক্লাস দেবেন যারা, তারা অনেক বেশি দক্ষ, অনেক বেশি এক্সপিরিয়েন্স এবং প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। তার মানে বুঝতেই পারছো, যাদের অভিজ্ঞতা আছে, যারা তোমাকে প্রপার গাইডলাইনের মধ্যে রাখতে পারবে, বেস্ট একটা সার্ভিস দিতে পারবে, সো অবশ্যই সেখানে ভর্তি হলে তুমি তোমার স্বপ্নটা কিন্তু সহজেই পূরণ করতে পারবা ইনশাল্লাহ। এখন ভর্তি হলে কিন্তু তোমার জন্য সুযোগ আছে ডিসকাউন্টে ভর্তি হওয়ার। সো দ্রুত ভর্তি হয়ে যাও, পেজে নক দিয়ে ডিটেল জেনে। আর এই ডিসকাউন্ট
বা এই সুযোগ এটা কিন্তু বারবার আসবে না। আর যারা এই রুটিনটা এখনও নেওয়া নাই, সুন্দর করে রুটিনটা নিয়ে নাও, একটি স্ক্রিনশট দিয়ে এখানে রেগুলার এই রুটিন অনুসারে ক্লাস হচ্ছে এবং তোমাদের কালকেও ক্লাস আছে, আইসিটি ক্লাস, তারপর মার্কেটিং ক্লাস আছে, মঙ্গলবার আবার হিসাব বিজ্ঞান ক্লাস আছে। ঠিক আছে? ওকে। আর তোমাদের ছোটো ভাই বোন যারা আছে তাদেরকে বলবা আমাদের এই মিশনের প্লাস কোর্স তাদের জন্য। এই কোর্সে ভর্তি হলে তারা কিন্তু একদম বেসিক থেকে ক্লাসগুলো করতে পারবে, 2999 টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে পারবে। সো দ্রুত ডিটেল জানতে আমাদের এডুকেশন পেজে ইনবক্স করতে বলো এবং ডিটেল জেনে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে যারা যারা ক্লাসে যুক্ত হয়েছি। আমি সর্বশেষ তোমাদের কমেন্টগুলো আরেকবার নিব, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। ওকে, সো অনেক ডিটেলসে আমরা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে। তো দেখো এই সময় সুযোগ বারবার আসবে না, সো এখন থেকে শুরু করে দাও পড়াশোনা। ঠিক আছে? তো যারা যারা ক্লাসে ছিলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর বিশেষ করে এই যে রুটিনটা এখানে দেখা যাচ্ছে শো করতেছে, সো এটা স্ক্রিনশট দিয়ে নাও বা পেজে নক দিলে তোমাকে দিয়ে দিবে। ক্লাসটি শেয়ার করে পেজে নক দাও, নক দিলে ইনশাল্লাহ তুমি পেয়ে যাবে এই ক্লাসটির পিডিএফ এবং রুটিন বা ডিটেল যা আছে সব কিছু পাবে। তারপর তোমাদের সুবিধাটা আরেকবার দিয়ে দিচ্ছি, এই যে দেখো।